ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রাইমারেন প্রশ্ন বিচিত্রার তোমাদের 2025 গণিতের যে আমি আজকের 21 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো আমরা দেখি 21 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কী বলা আছে। বলেছে একের থেকে একের কয়েকটা দেখো যে 8 ভাজিত 1000 সমান কত হবে। যদি আমরা 8কে 1000 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে কত হবে। তাহলে 8/1000, অর্থাৎ আমরা 8কে সাধারণভাবে 1000 দিয়ে ভাগ করতে পারি, অথবা আমরা একটা প্রসেস জানি, সেই সূত্রটা আমি এর স্কুলে আমি প্র্যাকটিস করিয়ে দিয়েছি তোমাদেরকে, অবশ্যই কোনো সমস্যা হবে না। তাহলে 8 ভাজিত যদি 1000 হয় সেক্ষেত্রে তোমরা সাধারণ ভাগ করতে পারো, অথবা আমি যে প্রসেসটা বলে দিচ্ছি, প্রথমে ভাজকটা দেখো, ভাজকটা একটু দূরে লেখো, ভাজ্যটা তুমি একটু ধরে রাখো, লিখে দেখো ভাজকের শেষে একের পিঠে কতগুলো শূন্য আছে, 3টি শূন্য আছে, অর্থাৎ ডান দিক থেকে 3টি অঙ্কের আগে দশমিক বসবে, 1 2 3, এখানে দশমিক, এখানে 0.00008, অথবা ভাগ পদ্ধতি করতে পারো, 8কে তোমরা 1000 দিয়ে ভাগ করতে পারো। তাহলে এখানে 3টি অঙ্ক আছে, মানে কি 4টি অঙ্ক, এখানেও 4টি অঙ্ক থাকা উচিত ছিল, এখানে একটি অঙ্ক আছে, আমরা 0 দিয়ে 0 নিলাম, 8 নামলো, 8 হলো, দশমিক দিয়ে 0 নিলাম আমরা, প্রথমে 80, তবু যাচ্ছে না, আমি আরেকটা যদি 0 নিই তো দিই, তাহলে এখানে একটা 0 পাবো, 800, তবু হচ্ছে না, একটা 0 দিই, একটা 0 পেলাম, কত হচ্ছে, তাহলে 1000 আসতে কত হচ্ছে, 800 হচ্ছে, তাই না। তাহলে উত্তর কত হলো 0.008, ঠিক আছে। ভাগ পদ্ধতি করে করতে পারো, অথবা ভগ্নাংশ, এটা আমি আরেকটা স্টেপ যদি করতাম, তাহলে দেখো এই 8 ভাজিত 1000 মানে কত হতো, 8/1000, কি করতে পারো, 8/1000 মানে কত হবে, 0.008, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে, ক্ষয় দাগের প্রশ্ন কী বলা আছে দেখো। ক্ষয় দাগের প্রশ্ন বলেছে যে 48.03কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। 48.03কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা 48.03 ব্যাপারটা কি দেখি, সংখ্যাটা কী হবে। তাহলে 48 4 8 48 দশমিক বলা হচ্ছে 03কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমরা কি সাধারণ ভগ্নাংশ করব, অর্থাৎ সমান 48.03 মানে কত হচ্ছে যে 4803, অর্থাৎ 4803কে নিচে কত হবে, 100 হবে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে এবার আমরা কি করব, মিশ্র ভগ্নাংশ করব, কত হচ্ছে, তাহলে 4803কে আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে 4803কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, 104 কত হচ্ছে 400/8, 0 আর 3 নামলে, তাহলে 100 আসতে কত হবে, 800, কত 3 নামলো, কত হচ্ছে সমান 48/3 কত হবে 100, 48/3/100, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখে নিই আমরা একটু। পরের প্রশ্ন বলা আছে দেখো, গয়ের দিকের প্রশ্ন, ছোট থেকে বড় সাজো, 6.006, 6.606 আর 6.060। দেখো এখানে আমি বলে দিচ্ছি, দেখো ছোট থেকে বড় অর্থাৎ সব থেকে ছোটো রাশি কোনটা হবে, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সব থেকে ছোটো রাশি, এর থেকে বড় কোনটা হবে, এর থেকে বড় কিন্তু এটা হবে, এর থেকে বড় কিন্তু এটা হবে, অর্থাৎ আমরা যদি সাজাই এভাবে সংখ্যাটা লিখতে পারি যে ছোট থেকে বড় বলা হচ্ছে, তাহলে ছোটোটা কোনটা হচ্ছে 6.006 লেস দেন, তবে এইটা হচ্ছে 6.066 লেস দেন 6.606, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। ঘয়ের দিকের প্রশ্ন, দুটি দলে ছাত্র সংখ্যা যথাক্রমে 12 ও 16 হলে কোন দলটিকে পূর্ণ বর্গাকারে সাজানো যাবে। তাহলে দুটি দলে ছাত্র সংখ্যা যথাক্রমে 12 ও 16 হলে কোন দলটিকে পূর্ণ বর্গাকারে সাজানো যাবে। দেখো পূর্ণ বর্গাকারে যদি সাজাই তাহলে কোন সংখ্যাটাকে সাজাতে পারবো আমরা, দ্বিতীয় দলটাকে আমরা পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে। দেখো 16 কিন্তু একটা পূর্ণবর্গ রাশি, কেন 16 হচ্ছে 4-এর বর্গ, 4-এর বর্গ আছে 16, কিন্তু 12 কোনো বর্গ নেই, 12 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, 12 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। কার বর্গ না 4-এর বর্গ আছে, অর্থাৎ দ্বিতীয় দল, প্রথম দল হচ্ছে 12 আর দ্বিতীয় দল হচ্ছে 16, কিন্তু 16টা হচ্ছে কি পূর্ণ বর্গাকারে সাজানো সম্ভব,
তাই না? তাহলে 4 4 4 4 দেখো, এটা যদি পূর্ণ বর্গাকার হয়, একটা বর্গাকার ক্ষেত্র যদি হয়, প্রতিটি ধারে 4 করে যদি হয়, কত হচ্ছে 4 4 কত হচ্ছে 16 হচ্ছে। তাহলে নিশ্চয়ই পূর্ণ বর্গাকারে সাজানো সম্ভব হবে 16কে, কিন্তু 12কে তো সম্ভব নয়, বুঝেছে? পারবে দেখো মধ্যে প্রশ্ন, নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কতগুলো হবে? নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হবে 2টি। নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হবে 2টি, হবে একটি সমতল হবে, অপরটি হবে বক্রতল। পরের প্রশ্ন কি বলা আছে যে একটি বৃত্তাকার বলা আছে, একটি বৃত্তের ব্যাস 26 সেমি হলে তার ব্যাসার্ধ কত হবে? আমরা জানি একটি বৃত্তের ব্যাস যদি 26 সেমি হয়, তার ব্যাসার্ধ হয় তার অর্ধেক, অর্থাৎ 26কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কত হবে? 2 একে 2, 2 3 6, অর্থাৎ 13। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 13। তারপর প্রশ্ন হচ্ছে যে 6 দাগের প্রশ্ন, একটি ত্রিভুজের দুটি কোণের মান হচ্ছে 55 ডিগ্রি ও 73 ডিগ্রি হলে তৃতীয় কোণটির মান কত হবে? আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। দুটি কোণের মান দেওয়া রয়েছে, আর একটি কোণ কী করব? এই দুটি কোণের যোগফল থেকে, এই দুটি কোণের যোগফল 180 থেকে বাদ দিয়ে দেবো। আর আমরা যে 180 ডিগ্রি 3টি কোণের সমষ্টি, অর্থাৎ ত্রিভুজে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, 3টি কোণের সমষ্টি সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আর দুটি কোণের যোগফল, দুটি কোণের যোগফল কত বলা হচ্ছে? যোগফল সমান একটা হচ্ছে 55 ডিগ্রি প্লাস একটা হচ্ছে 73 ডিগ্রি সমান 5 3 8 আর 7 5 12, 128 ডিগ্রি। 128 ডিগ্রি হচ্ছে আমাদের দুটি কোণের সমষ্টি, 55 ডিগ্রি আর 73 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি কত হচ্ছে? 128 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজে 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। অতএব তৃতীয় কোণের মান কত হবে? তৃতীয় কোণের মান সমান 180 ডিগ্রি মাইনাস 128 ডিগ্রি। আমরা বাদ দেব, তাহলে 180 ডিগ্রি থেকে 128 ডিগ্রি বাদ দেব। তাহলে 180 থেকে 128 বাদ দিলে হচ্ছে 2, 7 থেকে 2 দিলে 5, 52 ডিগ্রি। কত হচ্ছে? 52 ডিগ্রি। তৃতীয় কোণের মান কত হচ্ছে? 52 ডিগ্রি, বুঝেছে? পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন দেখো, বর্গচিত্র থেকে প্রশ্ন, ঘড়িতে 3টে বাজলে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 2 দাগের দৈর্ঘ্য একটি আয়তঘনের তল সংখ্যা ও শীর্ষবিন্দুর সংখ্যা ও ধার সংখ্যা কত হবে? একটি আয়তঘনের তল সংখ্যা জানি আমরা, বলা হচ্ছে এখানে যোগ আর বিয়োগের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করতে বলা হচ্ছে। তাহলে আমরা জানি যে আয়তঘনের তল সংখ্যা, আয়ত ঘনের তল সংখ্যা সমান কত বলা হচ্ছে? আয়তঘনের তল সংখ্যা হচ্ছে 6টি। আর যদি আয়তঘনের চিত্র অঙ্কন করি আমরা, তার তল সংখ্যা কতগুলো আমরা জানি প্রত্যেককে। তল সংখ্যা কতগুলো হয়? তল সংখ্যা হয় 6টি। দেখো তল সংখ্যা 1 2 3 4 আর 5 6, 6টি হয়। আর শীর্ষবিন্দু কতগুলো হবে? শীর্ষবিন্দু সংখ্যা 8টি। 1 2 3 4 5 6 7 8, 8টি হবে। আর ধার সংখ্যা কতগুলো হবে? ধার সংখ্যা সমান কতগুলো হবে? 12টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি হবে। তাহলে এইখানে কি বলা আছে? তল সংখ্যা যুক্ত শীর্ষবিন্দু বিযুক্ত ধার সংখ্যা। তল সংখ্যা কত হচ্ছে? 6টি যুক্ত শীর্ষবিন্দু 8টি বিয়োগ ধার সংখ্যা 12টি, কত হবে? 8 6 14, 14 বিয়োগ 12 কত হচ্ছে? 2টি। 2 উত্তর হবে। তাহলে 2 দিকের অ্যান্সার কত হলো? 2 হলো। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 2 ক্ষয়ের দিকের প্রশ্ন বলা আছে। 2 ক্ষয়ের দিকের প্রশ্নটা কি বলা আছে? যে 196 কত বলা হচ্ছে? 196 এর বর্গমূল, 196 এর বর্গমূল যুক্ত 4 এর বর্গ, 196 এর বর্গমূল যুক্ত 4 এর বর্গ সমান কত হবে? তাহলে 196 এর বর্গমূল কত হয়? তাহলে 196 এর বর্গমূল কত হবে? বর্গমূল সমান কত হয় জানি আমরা?
তাহলে 196কে যদি আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করি, শেষ থেকে দুটো করে দাগ দেব। 1 একে 1, কত নামলো 96, আর একটা ডবল করে 2, আর এখানে কত হবে, এখানে যদি 4 বসায় এখানেও 4 বসাবো, তাহলে 28 4 কত হবে 96, কত হচ্ছে 28 4 96, অর্থাৎ 14 সঙ্গে 14 যদি গুণ করি সেটা অর্থাৎ 14 সঙ্গে 14 গুণ করলে কত হবে 196, অর্থাৎ 196 বর্গমূল কত হচ্ছে 14। আর এরপর বলা হচ্ছে যে 4 বর্গ, 4 বর্গ কত, 4 4 কত হচ্ছে 16, 4 4 16, তাহলে অতএব কত হলো সমান 14 যুক্ত 16 সমান কত হচ্ছে 16 14 কত হচ্ছে সমান 30, আর তোমাদের সঠিক উত্তর। 196 বর্গমূল কত হবে 14, আর 4 বর্গ কত হচ্ছে 16, 4 4 16 হচ্ছে, অতএব 14 যুক্ত 16 সমান কত হচ্ছে 30। পরের প্রশ্ন কত বলা হচ্ছে, প্রশ্ন বলা হচ্ছে দেখো গয়ের দিকের 12.2/3 মিটার একটি ফিতে থেকে 2.5/11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকে। তাহলে কত মিটার বলা হচ্ছে, আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 2.2/3 থেকে 3 মিটার ফিতা থেকে আমাদের কত মিটার কেটে নিতে হবে, 2.5/11 মিটার কেটে নিতে হবে, কত মিটার পড়ে থাকে, এই ক্ষেত্রে বিয়োগ করতে হবে। কত দিয়ে, প্রথমে বলা হচ্ছে 12.2/3 থেকে কত বাদ দেবো, তাহলে 2.5 কত হচ্ছে 13, সমান পূর্ণটা প্রথমে ভেঙে নেব, মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ করবো, 12 3 36 থেকে 37 38, 38/3 বিয়োগ 11 2 22, 22 আর 5 হচ্ছে 27, 27 কত হচ্ছে 11, সমান কত হচ্ছে 11 3 কত হচ্ছে 33, 33 আর 3 হচ্ছে 11, তাহলে 38 ইন্টু 11 কত হচ্ছে 11 3 33, 38 ইন্টু 11, 38 আর 38 গুণ করলাম, যোগ করব আবার 8 8 3 11, 1 হাতে 1 আর 3 একে 4, 418 কত হচ্ছে 418, তাহলে 38 গুণিতক 11, 38 গুণিতক 11 বিয়োগ 27 গুণিতক 3 সমান 38 সঙ্গে 11 গুণ করব, 38 সঙ্গে 11 গুণ করলে কত হচ্ছে 418 হচ্ছে, বিয়োগ 27 সঙ্গে যদি 3 গুণ করি 7 3 21, 21 রেখে 2 3 2 6, 7 8 81, 81 কত হচ্ছে 33, সমান এবার 418 থেকে 81 বাদ দেব, কত হচ্ছে 7 হচ্ছে, আর এখানে 11 থেকে 8 বাদ দেবো কত হচ্ছে 8 9 10 11 3 হচ্ছে, আর এখানে 3 হচ্ছে 337, 337 থাকছে বাই 33, 337কে আমরা কি 33 দিয়ে ভাগ করব, 33 একে 33, 7 নামলো 33 0 0 7, কত হচ্ছে 10.7/33, কত হচ্ছে সমান 10.7/33, আর তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে ঘরের প্রশ্ন, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রতি বর্গ মিটার 7 টাকা হিসেবে মাঠের ঘাস লাগাতে কত টাকা খরচ পড়বে। তাহলে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বলা আছে 15 মিটার, বর্গাকার বলা আছে, বর্গাকারের 4টি বাহু সমান হয়, তাহলে একটি ধার যদি 15 মিটার হয়, 4টি ধার কত হবে 15 15 15 15 60 হবে, তাহলে পরিসীমা কত হবে 60 হবে, প্রতি বর্গ মিটারে 7 টাকা হিসেবে মাঠে ঘাস লাগাতে অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে 15 15 225 হবে ক্ষেত্রফল বের করতে হবে, আর 7 টাকা হিসেবে মাঠে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে। তাহলে অতএব মাঠের বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, অতএব বর্গাকার মাঠের দৈর্ঘ্য সমান কত হচ্ছে, দৈর্ঘ্য 15 মিটার, অতএব ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান কত হবে বাহু ইন্টু বাহু, অর্থাৎ 15 গুণিতক 15 বর্গ মিটার, সমান 15 15 গুণ করলে কত হবে 225 হচ্ছে 25 বর্গ মিটার। তাহলে প্রতি বর্গ মিটারে যদি 7 টাকা খরচ হয়, তাহলে মোট ঘাস লাগাতে খরচ পড়বে, অতএব
ঘাস লাগাতে খরচ পড়বে সমান 225 গুণিতক 7 টাকা সমান কত হচ্ছে? 7 5 35, 5 হাতে 3, 7 2 14, 15 16 17 17, 7 হাতে 1, 7 7 থেকে 8, 875 টাকা। কত হবে? আচ্ছা 7 2 14, আচ্ছা 7 2 14, একে 15, একে 15, 1500 কত হবে? 1575 টাকা। কত টাকা? 1575 টাকা। ঠিক আছে, 1575 টাকা খরচ পড়বে। 7 5 35, 5 হাতে 3, 7 2 14, 15 16 17 17, 7 হাতে 1, আর এটা 2 আছে, 7 2 14, 7 2 14, আগে 15, 1575 টাকা। পরের প্রশ্ন কি বলা আছে? যে উমদ্দের প্রশ্ন, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার আর প্রস্থ হচ্ছে 6 মিটার, ঘরের পরিসীমা কত হবে? তাহলে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য বলা হয়েছে কত হবে? আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত হবে? আয়তাকার ঘরের দৈর্ঘ্য সমান কত বলা হচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার আর প্রস্থ কত বলা হচ্ছে? প্রস্থ সমান হচ্ছে 6 মিটার। অতএব পরিসীমা কত হবে? সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মিটার, 2 21 আর 6 যোগ করো আর গুণ করে দাও, 6 কত? 27, 27 মিটার সমান 27 দুগুণে 54, 54 মিটার। তাহলে আয়তাকার ঘরের পরিসীমা কত হচ্ছে? 54 মিটার। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে? 6 প্রশ্ন, 120 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং অঙ্কন চিহ্ন দাও। 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলা হচ্ছে। 120 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং অঙ্কন চিহ্ন দিতে বলা আছে। তোমরা চাঁদার সাহায্যে কিন্তু 120 ডিগ্রি কোণ তোমরা অঙ্কন করতে পারবে। চাঁদা 120 ডিগ্রি কোণটা ঠিক এই রকম হবে। চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণটা অঙ্কন করবে। তাহলে অঙ্কন চিহ্ন তোমাদের দিতেই হবে অবশ্যই। তাহলে 120 ডিগ্রি কোণটা তোমরা চাঁদার সাহায্যে এইরকম একটা 120 ডিগ্রি কোণ অঙ্কন করে দেবে। তাহলে অঙ্কন চিহ্ন দেবে, এটা 120 ডিগ্রি, এটা এ বি সি। তাহলে নিচে লিখে দেবে, অতএব এ বি সি কোণ সমান 120 ডিগ্রি। চাঁদার সাহায্যে 120 ডিগ্রি তোমরা অবশ্যই অঙ্কন করবে। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে? 6 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো। 6 দাগের প্রশ্ন, 1 ডজন ডিমের দাম হচ্ছে 72 টাকা হলে 19টি ডিমের দাম কত হবে? 1 ডজন সমান কতগুলো হয়? 1 ডজন হচ্ছে 12টি, অর্থাৎ 12টি ডিমের দাম কত হচ্ছে? 12টি ডিমের দাম সমান 72 টাকা। একটি ডিমের দাম নিশ্চয়ই কম হবে, অর্থাৎ 72/12 ভাজিতক। আর বলা আছে 19টি ডিমের দাম কত হবে? 19টি ডিমের দাম সমান কত হবে? 72/12 গুণিতক 19। তাহলে 12 6 72 সমান 6 গুণিতক 19 সমান 9 6 54, 4 হাতের 5, 6 6 7 8 9 10 11, 114 টাকা। 114 টাকা। বুঝেছে? তাহলে 19টি ডিমের দাম কত হবে? 114 টাকা। 3 থেকে প্রশ্ন দেখো, চিত্রসহ সংজ্ঞা দাও। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে আর সমবিন্দু সরলরেখা কাকে বলে? তাহলে প্রথমে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজটা কাকে বলে একটু জেনে নিই। দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। চিত্রে এবিসি এই ত্রিভুজটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের এবিসি, দেখো এই ত্রিভুজটা এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কম হচ্ছে, দেখো অর্থাৎ এখানে সংজ্ঞাটাই তাই বলা হচ্ছে, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। 50 ডিগ্রি 90 ডিগ্রি কম হচ্ছে, 70 ডিগ্রি 90 ডিগ্রি কম, 60 ডিগ্রি 90 ডিগ্রি কম, সুতরাং 3টি কোণই সূক্ষ্মকোণ, সুতরাং এই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হবে। আর এই যে চিত্র অনুযায়ী দেখো, এবিসি ত্রিভুজটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের এবিসি কোণ অর্থাৎ বি কোণ 70 ডিগ্রি এবং সি কোণ বলা হচ্ছে 60 ডিগ্রি এবং এ কোণ কত বলা হচ্ছে? এ কোণ হচ্ছে 50 ডিগ্রি। অর্থাৎ সি এ বি কোণ প্রত্যেকটি এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ এক সমকোণ মানে 90 ডিগ্রি জানি, অপেক্ষা ক্ষুদ্রতর অর্থাৎ ছোট, অর্থাৎ এই 3টি
কোণই সূক্ষ্মকোণ, মনে রাখবে সূক্ষ্মকোণের পরিমাপ কত হয়, 90 ডিগ্রি অপেক্ষা কম হয়, বুঝেছে। এরপর বলা হচ্ছে দেখো সমবিন্দু সরলরেখা। দেখো সমবিন্দু সরলরেখা কাকে বলে, যে যখন 3 বা ততোধিক বিন্দু একটি সরলরেখার উপর অবস্থান করে তখন তাকে তাদের সমরেখ বিন্দু বলা হয়, সমরেখ বিন্দু বলা হয়। এখানে বলা আছে তোমাদের সমবিন্দু সরলরেখা বলা হচ্ছে, সমবিন্দু সরলরেখা, তাই না। সমবিন্দু সরলরেখা দেখো এটা আছে তোমাদের সমবিন্দু সরলরেখা। যখন 3 বা ততোধিক সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তখন সেই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। দেখো এখানে একটা মাত্র বিন্দুকে কেন্দ্র করে যখন একাধিক সরলরেখা অঙ্কন করেছি বিভিন্ন দিকে, তখন এই একটি মাত্র বিন্দুকে কেন্দ্র করে যখন একাধিক সরলরেখা অঙ্কন করছি এই বিন্দুকে বলা আছে সমবিন্দু সরলরেখা, বুঝা গেছে। কি বললাম, যখন 3 বা ততোধিক সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তখন ওই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। এই চিত্রটা লক্ষ্য করছো, এখানে এ বি সি ডি ই এফ, এখানে 3টি সরলরেখা বলা হচ্ছে, 3টি সরলরেখা 3টি ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই এ বি সি ডি ই এফ হলো সমবিন্দু, ঠিক আছে। সমবিন্দু সরলরেখা কাকে বলে তার সংজ্ঞা এবং তার চিত্রটা তোমরা অবশ্যই পেন্সিলের সাহায্যে তোমরা দেবে, চিত্রটা অঙ্কন করবে। পরবর্তী দেখো 4 থেকে প্রশ্ন দেখো, দুটি সংখ্যার যোগফল 3616 এবং বিয়োগফল 112 সংখ্যা দুটি কী কী। দুটি সংখ্যার যোগফল বলা আছে এবং তাদের বিয়োগফল বলা আছে, দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল বলা আছে 112 সংখ্যা দুটি কী কী। চলো আমরা গণিতটা সমাধান করি। দুটি সংখ্যার যোগফল ধরে প্রথম সংখ্যা যুক্ত দ্বিতীয় সংখ্যা সমান কত বলা হচ্ছে, সমান 3616। এখানে সংখ্যা শব্দটা যুক্ত করবে প্রথম সংখ্যা যুক্ত দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। আবার এর বিয়োগফল বলা আছে, তাহলে প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা সমান কত হচ্ছে 112। তাহলে এবার আমরা বাদ দেবো। দেখো দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বাদ দিলে কী হয়, শূন্য পড়ে থাকে, এই কিন্তু একটা প্লাস আছে একটা মাইনাস আছে, অর্থাৎ এটা কেটে দেবে আর এটা হচ্ছে যোগ করে দেবে, অর্থাৎ দুটো প্রথম সংখ্যা থাকছে, প্রথম সংখ্যা সমান এই দুটোকে যোগ করে দাও, কত হবে 6 7 8 আর 1 1 2 আর 6 1 7 3 কত 3। অতএব প্রথম সংখ্যা কত হবে, প্রথম সংখ্যা সমান দুইটা এই প্রথম সংখ্যার সঙ্গে গুণ ছিল, এদিকে গেলে ভাগ করে দেবে, 3 7 2 8 ভাজিত 2 সমান কত হবে 2 একে 2 17 2 8 16 12 2 6 12 8 2 4 8, বুঝেছে, 2 4 8 হয়েছে 1816, 1816। তাহলে প্রথম সংখ্যা বেরিয়ে গেছে। এবার দ্বিতীয় সংখ্যা কী হবে, অতএব দ্বিতীয় সংখ্যা সমান কত হবে, দ্বিতীয় সংখ্যা সমান কত হবে, এবার উপরে যে কোনো একটা সংখ্যা নাও, যে ধরো প্রথম সংখ্যা যুক্ত দ্বিতীয় সংখ্যার মানটা বসিয়ে দাও, তো দ্বিতীয় সংখ্যা সমান কত হবে, প্রথম সংখ্যা এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 3616 থেকে আমরা 1864 বাদ দেব, বাদ দিলে 6 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 2, আর এখানে 11 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 5, আর এখানে 8, এখানে 5 থেকে 15 থেকে 8 বাদ দাও, 5 6 7 7, বুঝেছো, 2 থেকে 1 বাদ দাও 1, কত হচ্ছে 1752। প্রথম সংখ্যা হচ্ছে 1864 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 1752, বুঝেছো। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, ক্ষয় থেকে প্রশ্ন, সরল করো বলা আছে, সরল করো 112 গুণিতক 3 ভাজিতক 4 ভাজিতক 2 গুণিতক 25 ভাজিতক 5। চলো এই সরলটা আমরা সমাধান করি। তাহলে সরলটা রয়েছে কি রয়েছে, 112 গুণিতক 3 ভাজিতক 4 ভাজিতক 2 গুণিতক 25 ভাজিতক 5 সমান, তাহলে 112 গুণিতক 3 ভাজিতক 4 ভাজিতক 2 গুণিতক 25 ভাজিতক 5। এবার আমরা ভাগ, বদমাস নিয়ম অনুযায়ী ভাগটা আগে হয়, তাহলে ভাগগুলো আগে করে ফেলে। দেখো 25 5 অর্থাৎ কী করছে 25 5টা আগে করে নিই আমরা ভাগটা, তাহলে 112 গুণিতক 3 রাখো ভাজিতক আছে
ভাজিতক 4 আছে, সুতরাং গুণ করতে পারি আমরা সবগুলো। যদি আমরা গুণ করি, দেখো ভাগ আছে, গুণ করলে কী হবে 1/4 হয় করে দাও, আর ভাজিতক গুণ করে দাও 1/2 করো, গুণিতক 25, ভাগ আছে গুণিতক দাও 1/5 করো, 5 5 25, আর কত হচ্ছে 4 আছে, দেখো এখানে 2 আছে, এখানে 4 4 4 দুগুণে 8, 4 আসছে 32, আর 2 কাটো, 2 একে 2, 2 4 8, কত হচ্ছে 14। তাহলে 14 গুণিতক 3 গুণিতক 5 কত হচ্ছে, এখানে 14 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এইটুকু। তাহলে 14 5 70, 7 3 21, 210, কত হচ্ছে 210। 14 5 70, আর 70 3 কত হচ্ছে 210 হচ্ছে। তাহলে তোমাদের সরলটা কী হলো 210 উত্তর হলো। চলো পরের প্রশ্ন কী দেখি। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন দেখো যে গয়ের দাগের প্রশ্ন, একটি বাঁশের এত অংশ লাল, এত অংশ সবুজ, এত অংশ হলুদ রং করা আছে, কত অংশ রং করা বাকি আছে? তাহলে মোট 3টি যোগ করে 1 থেকে বাদ দিয়ে দিলে তো আমাদের কত অংশ পড়ে আছে বেরিয়ে যাবে। তাহলে বলা হচ্ছে দেখো বাঁশের কত অংশ লাল আছে, তো লাল কত অংশ, দেখো লাল আর বাঁশের লাল, সবুজ আর হলুদ মোট রঙের পরিমাণ, মোট রং অংশ কত আছে প্রথমে তোমরা যোগ করে দেবে। 4/13 অংশ লাল যুক্ত 1/3 সবুজ যুক্ত 5/39 কী আছে হলুদ। এই তিনটিকে তোমরা ভগ্নাংশে যোগ করো, বলছে 39, 13 আর 3, তোমরা লসাগু করো। 3 একে 3, 3 3 9, 13 3 39, 13 নামিয়ে দাও, আর 3 একে 3 বলেছে 13, 13 একে 13, 13 কে 13 1, 13 3 39, 39 লসাগু কত হলো 39। 4 আছে, 4 গুণিতক কত হবে 13 3 39, 3 যুক্ত 1 গুণিতক 3 আছে 13 যুক্ত 5 গুণিতক 1 সমান 4 3 12 যুক্ত 13 কে 13 যুক্ত 5 একে 5, 39 সমান 13 আর 12 কত হচ্ছে 25 হচ্ছে, 25 আর 5 30, 30 বাই কত হচ্ছে 39, 5 3 8 18 আর 12 30, 30 বাই 39, 3 10 30, 3 একে 3, 3 3 9 13 সমান 10 বাই কত হচ্ছে 13, 10/13 অংশ রং করা হয়েছে। তাহলে মোট লাল, সবুজ ও হলুদ রঙের মোট পরিমাণ সমান 10/13 অংশ। বাকি, অতএব বাকি রং করতে বাকি আছে, রং করতে বাকি আছে সমান 1 বিয়োগ 10/13 সমান 13 কে 13 বিয়োগ 10 সমান হচ্ছে 13 সমান 13 থেকে 10 বাদ কত হচ্ছে 3, 3/13, 3/13 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এই 3/13 অংশ রং করতে বাকি আছে। পরের প্রশ্ন কী বলা আছে দেখি। দেখো প্রশ্ন ঘরের থেকে প্রশ্ন, একটি ঘর তৈরি করতে 16 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে। একই রকম আর একটি ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? বলছে একটি ঘর তৈরি করতে 16 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে। তাহলে 16 জন মিস্ত্রির যদি 1 মাস সময় লাগে, একটি ঘর তৈরি করতে 16 জন মিস্ত্রির 1 মাস সময় লাগে, 1 মাস সমান 30 দিন। একই রকম আরও একটি ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে, আরও কতজন মিস্ত্রি বাকি মিস্ত্রিকে কাজে লাগাতে হবে। তাহলে দেখো এবার আমরা যদি প্রথমে ঐকিক নিয়মের সাহায্যে গণিতের সমাধান করি, তাহলে প্রথমে আমরা লিখব
যে 16 জন মিস্ত্রি, এখানে কি বের করতে বলেছে, মোট কতজন মিস্ত্রি লাগবে, মিস্ত্রির সংখ্যা বের করতে হবে। আর সময় থাকছে কত হবে, সময় দিনে থাকছে দিন, আর লোক সংখ্যা থাকছে, মিস্ত্রি সংখ্যা জনে থাকছে। তাহলে এই ক্ষেত্রে লেখো সময় বলা আছে যে 1 মাস সমান কত হয়, 1 মাস সমান 30 দিন। 30 দিনে কতজন মিস্ত্রি কাজ করে, 16 দিনে, 16 জন মিস্ত্রি। আর একই রকম আরেকটি ঘর তৈরি করতে 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে। 24 দিনে যদি শেষ করে আমরা একটা মিস্ত্রি দিয়ে, আচ্ছা 24 দিনে যদি শেষ করতে পারে সেক্ষেত্রে কতজন মিস্ত্রি লাগবে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব যে দেখো সময়ের সঙ্গে মিস্ত্রির সম্পর্ক কী হবে, যে সময় যদি বাড়ে তাহলে মিস্ত্রির সংখ্যা অবভিয়াসলি কিন্তু কমবে, তাই না। আর মিস্ত্রির সংখ্যা যদি বাড়ে কিন্তু সময় বাড়িটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এর কী সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে প্রথমে লিখব কি, যে 30 দিনের মধ্যে ঘর তৈরি করতে পারে 16 জন মিস্ত্রি। তাহলে একদিনের মধ্যে যদি ঘর তৈরি করতে পারে সেক্ষেত্রে হবে, তাহলে একদিনের মধ্যে যদি ঘর তৈরি করতে পারে সেক্ষেত্রে কিন্তু লোক সংখ্যা বেশি লাগবে, অর্থাৎ 30 গুণিতক কত হচ্ছে 16। আর যদি 24 দিনের মধ্যে যদি ঘর তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে সমান 30 গুণিতক 16 বাই কত হচ্ছে 24। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে সমান, তাহলে 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 দুগুণে 16, 8 তিনে 24, আর 3 10 30 কত হচ্ছে, তাহলে 10 গুণিতক 2, 10 গুণিতক কত হচ্ছে 2 সমান কত, 10 দুগুণে কত হচ্ছে 20 জন মিস্ত্রি লাগবে, তাই না। 20 জন মিস্ত্রি, এখানে কি বলা হয়েছে তোমাদের, যে 20 জন মিস্ত্রি, আগে কতজন ছিল, আগে ছিল 16 জন মিস্ত্রি ছিল, 16 জন মিস্ত্রি ছিল, এখন 20 জন হয়েছে। তাহলে 24 দিনের মধ্যে যদি ঘরটি তৈরি করা হয় তাহলে কতজন মিস্ত্রি লাগবে, 20 জন মিস্ত্রি লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব 24 দিনে শেষ করতে মোট 20 জন মিস্ত্রি লাগবে। অতএব আবার ও কতজন মিস্ত্রি লাগবে, অলরেডি 16 জন আছে, তাহলে 20 থেকে আমরা কি 16 বাদ দেব, বাদ দিলে কী হবে, 16 থেকে 20 থেকে 16 বাদ দিলে সমান 4 জন, আরও 4 জন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, যে 5 দাগের ক বলা হচ্ছে রবি 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো যে প্রথম ঝুড়িতে এত কিগ্রা আর এত কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা আম পড়ে আছে, সে মোট কত কিগ্রা আম বিক্রি করেছে। তাহলে এবার আমরা কি করব, এবার সে মোট কত কিগ্রা আম বিক্রি করেছে আমরা প্রথমে কী করবো, প্রথমে যে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেছে আম দুটো পরিমাণ প্রথম ঝুড়িতে, তাহলে প্রথমে দুটি ঝুড়িতে মোট আমের পরিমাণ সমান, প্রথমে দুটি ঝুড়ি যোগ করব, তাহলে 15.825 যুক্ত 18.387, 15.825 আর 18.387 যোগ করব কিগ্রা, একক কিন্তু অবশ্যই তোমরা দেবে,
তাহলে মোট কত হচ্ছে 8 7 7 5 12 2 হাতে 1, 8 10 1 11 1 হাতে 1, 8 3 11 12 2 হাতে 1, 8 5 13 14 4 হাতে 1 আর 1 1 2, অর্থাৎ 24.212 কিগ্রা আম নিয়ে সে বাজারে বিক্রি করতে গিয়েছিল। অতএব সে 24.212 কিগ্রা আম নিয়ে বাজারে বিক্রি করতে গেছে। আবার লেখো যে দিনের শেষে পড়ে থাকা আমের মোট পরিমাণ সমান। এবার যে আমগুলো পড়ে আছে সেই আমগুলো মোট পরিমাণ কত হবে? 3.187 যুক্ত 5.818। তাহলে 3.187 আর 5.818। তাহলে আমরা যোগ করব 8 7 15 5 হাতে 1, 8 আর 1 9 1 10 0 হাতে 1, 8 আর 1 9 1 10 0 হাতে 1.538 8.005 কিগ্রা। তাহলে এত কিগ্রা আম পড়ে রয়েছে। তাহলে 8 7 15 5 হাতে 1 আর 8 আর 1 9 1 10 0 হাতে 1, 1 8 আর 1 9 1 10 0 হাতে 1, 5 3 8 1 আচ্ছা 5 3 8 1 9 9 হবে এখানে 9। তাহলে 9.00 আচ্ছা 9.005 কিগ্রা আম কিন্তু পড়ে রয়েছে বিক্রির শেষে। তাহলে এবার কত বিক্রি হয়েছে? অতএব বিক্রি হয়েছে কত? বিক্রি হয়েছে সমান কত হবে? প্রথমে কত কিগ্রা আম নিয়ে বাজারে গিয়েছিল? 24 কিগ্রা, 24.212 কিগ্রা বিয়োগ কত হচ্ছে? 9.005 কিগ্রা। তাহলে 12 থেকে 5 বাদ দাও, 7 5 12, 7 হচ্ছে। এখানে 0 0 বসাও, এখানে 2 থেকে 0 বাদলে 2 হচ্ছে, দশমিক বসাও। এখানে কত হচ্ছে? 4 থেকে 9 বাদলে 14, 14 থেকে 9 বাদলে কত হচ্ছে? 5 হচ্ছে। আর এখানে কত হচ্ছে? 1। এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 1 হচ্ছে। না সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখো এখানে চোখটা একটু ভুল হয়ে গেছে। দেখো 8 5 13 আর 1 14, 14 4 হাতে 1 1 2 1 3, এর 3 হতো 34, 34.212 কিগ্রা। আর এখানে কত থাকতো? এখানে সে মোট 34.212 কিগ্রা আম নিয়ে বাজারে বিক্রি করতে গেছে। ঠিক আছে, এবার এখানে 3টা তোমরা বসে দাও। 3 অর্থাৎ 3 থেকে 1 চলে গেছিলো ধার, এখানে 2 থাকলো, তাহলে 25 হবে। 25.207 কিগ্রা, 25.207 কিগ্রা আম বাজারে বিক্রি করেছে। তাহলে সে মোট বাজারে কত কিগ্রা আম বিক্রি করেছে? 25.207 কিগ্রা আম বাজারে বিক্রি করেছে। চলো পরের প্রশ্ন দেখি কি আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো ক্ষয়ের দিকের প্রশ্ন। 50 জন বলা হচ্ছে, 50 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে আর কাজ করে 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে 50 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে 12 দিনে একটি কাজ শেষ করতে পারেন। তাহলে 60 জন লোক প্রতিদিন কত ঘন্টা কাজ করলে 16 দিনে সে ওই কাজটি শেষ করতে পারবেন। এটা ঐকিক নিয়মে সাজিয়ে আমাদের সমাধান করতে হবে। ঘন্টা অর্থাৎ সময়টা আমাদের বের করতে হবে, আর দিন সংখ্যা আছে আর লোক সংখ্যা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করতে হলে প্রথমে আমরা কি করব? প্রথমে চলো
প্রথমে লোক সংখ্যা লেখো, লোক সংখ্যা, জন এককে থাকছে, তারপরে হচ্ছে লোক সংখ্যা, দিন সংখ্যা, তারপরে হচ্ছে সময়, সময় থাকছে ঘন্টা, ঘন্টা। এবার আমরা কি করব, 50 জন লোক বলা হচ্ছে, 50 জন লোক 12 দিনে, দিন সংখ্যা 12 দিনে 8 ঘন্টা করে কাজ করে। এরপর 60 জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে 16 দিনে কাজটি শেষ করতে পারবে, জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা ঐকিক নিয়মের সাহায্যে যদি সমাধান করি, দেখো লোক সংখ্যা স্থির রাখবো, দিন সংখ্যার সঙ্গে সময়ের কী সম্পর্ক, দিন সংখ্যা বাড়লে কী হবে, সময় কিন্তু অবশ্যই কমবে। লোক সংখ্যা স্থির আছে যেহেতু, লোক সংখ্যা স্থির থাকলে যদি দিন সংখ্যা বাড়ানো হয়, দিন সংখ্যা যদি বাড়ানো হয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সময় কিন্তু অবশ্যই কমবে, বা সময় যদি বাড়ানো হয় তাহলে দিন নিশ্চয়ই কমবে। কী সম্পর্ক, দিন সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। তাহলে দিন সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক বিপরীত, বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। আবার দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক কী হবে, তাহলে লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক দিন সংখ্যা স্থির রাখবে, লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক, দেখো দিন সংখ্যা স্থির রাখবো যে ধরো 12 দিন, 12 দিন দেখো দৈনিক যদি 50 জন লোক কাজ করে, আচ্ছা 50 জন লোক যদি 12 দিনে 8 ঘন্টা করে কাজ করে প্রত্যহ, তাহলে 60 জন লোক সংখ্যা বেড়ে গেছে। তাহলে দিন সংখ্যা তো আমাদের সেই 12 দিনের মধ্যে তো শেষ করতে হবে, কাজটি কিন্তু 12 দিনের মধ্যে শেষ করতে হবে, লোক সংখ্যা বাড়ানো হয়েছে। তাহলে লোক সংখ্যা বাড়ানো হলে নিশ্চয়ই সময় কিন্তু এই ক্ষেত্রে কী হবে, সময় কিন্তু এই ক্ষেত্রে কী হবে বলো তো, সময়টা কমবে। এক্ষেত্রে কী সম্পর্ক, লোক সংখ্যা বাড়লে সময় কিন্তু কমবে। দিন সংখ্যা যেহেতু স্থির আছে, লোক সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, আরও কাজ খুব দ্রুত হবে, তাড়াতাড়ি হবে। লোক সংখ্যা বাড়ালে কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সময় কিন্তু এক্ষেত্রে কমে যাবে। কী সম্পর্ক, বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। এবার আমরা ঐকিক নিয়মের সাহায্যে যদি সমাধান করি, ঐকিক নিয়মে তাহলে প্রথমে আমরা কি করব, 50 জন লোক 12 দিনে 8 ঘন্টা করে কাজ করতে পারে। তাহলে কি বলা আছে, তাহলে 50 জন লোক প্রতিদিন 50 জন লোক কাজ করে 12 দিনে দৈনিক 8 ঘন্টা, 8 ঘন্টা। তাহলে একজন লোক কাজ করে, এটা 50 দিয়ে রাখো, 50 দেখো 50 জন লোক কাজ করে একদিনে দৈনিক কত হবে, এক্ষেত্রে আমরা কী করবো, 12 গুণিতক 12, 12 গুণিতক 8, 12 গুণিতক 8 ঘন্টা করে। আবার লেখো একজন লোক যদি কাজ করে সেক্ষেত্রে কত হবে, একদিনে দৈনিক কত ঘন্টা করে কাজ করবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব, এক্ষেত্রে 12 গুণিতক 8 গুণিতক 50। আবার বলা হচ্ছে, আবার যদি 16 জন করে দৈনিক একজন লোক কাজ করে দৈনিক 16 ঘন্টা করে যদি দিনে কাজ করে দৈনিক কত হবে, এক্ষেত্রে হবে তাহলে 12 গুণিতক 8 গুণিতক 50 বাই কত হবে 8। আবার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে 60 জন লোক যদি কাজ করে, তাহলে সেক্ষেত্রে ওই 16 দিনে দৈনিক কত করে কাজ করবে,
তাহলে 12 গুণিতক 8 গুণিতক 50 বাই 60 গুণিতক 8, 60 গুণিতক 16 হবে এখানে, 8 না 16, 60 গুণিতক কত হবে 16। তাহলে এবার আমরা 8 দুগুণে 16, 0 0 কেটে দাও, আর 6 দুগুণে কত হচ্ছে 12, 2 দিক কেটে দাও, কত হচ্ছে 5 দিনে কত হচ্ছে 5 ঘন্টা, 5 ঘন্টা, দৈনিক 5 ঘন্টা করে কাজ করবে, দৈনিক 5 ঘন্টা করে কাজ করবে। তাহলে কী বললাম, 50 জন লোক কাজ করে 12 দিনে দৈনিক 8 ঘন্টা করে। তাহলে 50 জন লোক, ওই 50 জন লোক কাজ করে একদিনে দৈনিক 12 গুণিতক 8 ঘন্টা করে, কেন যেহেতু ব্যস্ত বিপরীত সম্পর্ক ছিল। আর একজন লোক যদি কাজ করে এই ক্ষেত্রে একদিনে দৈনিক কত ঘন্টা করে কাজ করবে, 12 গুণিতক 8 গুণিতক 50। তাহলে একদিনে একজন লোক কাজ করে 16 দিনে, অতএব 12 গুণিতক 8 গুণিতক 50 বাই 16। আর 60 জন লোক যদি কাজ করে, 60 জন লোক কাজ করে 16 দিনে কত হবে, 12 গুণিতক 8 গুণিতক 50 বাই 60 গুণিতক 16 দিনে সমান 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা করে কাজ করতে পারবে। চলো পরের প্রশ্ন কী বলা আছে, গয়দের প্রশ্ন, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, বৃত্ত অঙ্কন করে কেন্দ্র, ব্যাসার্ধ, পরিধি ও জ্যা চিহ্নিত করো। তাহলে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব। আমরা প্রথমে স্কেল দিয়ে 4 সেমি একটা সরলরেখাংশ আমরা অঙ্কন করব স্কেল দিয়ে, হুবহু 4 সেমি। এবার তোমরা পেন্সিল কম্পাস সেট করে এর মাপটা নিয়ে নাও, মাপটা নিয়ে তোমরা একটা বৃত্ত অঙ্কন করো, বুঝেছো? এটা হচ্ছে তোমাদের 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করা হবে। এটা ও কেন্দ্রবৃত্ত, কেমন? এবার আমাদের কি বলা আছে, এর কেন্দ্র বলা আছে ব্যাসার্ধ, পরিধি আর জ্যা। তাই পরিধি মনে করো ও আর এ কি বলা আছে, একটা ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ। আর জ্যা চিহ্নিত করতে বলছে, জ্যাটা আমরা পরিধির একটা বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত বৃত্তের দুটি বিন্দুর সংযোগ্য সরলরেখাংশ হচ্ছে কি তার জ্যা। হচ্ছে নামকরণ করে দিলাম, এক্স ওয়াই নামকরণ করে দিলাম। এবার পরিধি কোনটা হবে, এই যে রাউন্ড ওয়াইজ পরিধিটা, লক্ষ্য করো এখানে আমরা দিলাম বি, এ, সি বা ডি, এটা যে পরিধি। এবার আমরা লিখে ফেলি পাশে কোনটা কি, তাহলে কেন্দ্র হচ্ছে ও, ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ হচ্ছে ও এ ব্যাসার্ধ। তারপর হচ্ছে জ্যা পরিধি বি সি ডি করে দাও, বি সি ডি পরিধি। আর জ্যা কোনটা হবে, জ্যা হচ্ছে এক্স ওয়াই জ্যা, ঠিক আছে? তো চলো আজকের আমি তোমাদের 21 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। তো আজকের আমি তোমাদের এই নিয়ে মোট 21টি মডেল স্কুল সম্পূর্ণ আমি সমাধান করে দিচ্ছি। আজকের তোমাদের এই পর্যন্ত আমি আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমি তোমাদের 22 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। যেহেতু তোমাদের পরীক্ষা এগিয়ে আসছে, আমি দ্রুত করে দেওয়ার চেষ্টা করব, কেমন? তো আজকের এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।